ওয়েলকাম ব্যাক টু ফিকশন ওয়ার্ল্ড। চলে এসেছি আরও একটি ভয়ের গল্প নিয়ে, তারানাথ তান্ত্রিক। নামটির সাথে আমাদের আবেগ যে কতখানি জড়িয়ে আছে তা আর বলবার অপেক্ষা রাখে না। এই আবেগের পারদ ধরে রাখতে আমাদের এই বিশেষ নিবেদন শুরু হচ্ছে ফিকশন ওয়ার্ল্ড প্রেজেন্টস তারানাথ তান্ত্রিক ও হুতুমপুরের বিভীষিকা। তারপর তোমাদের আজ যে গল্প বলবো তা আসলে এমন এক জায়গার গল্প যে সে গল্প না বললে হয়তো জীবনের এক অন্যতম সেরা উপলব্ধি তোমাদের অজানাই থেকে যাবে। আসলে এই গল্প যে কতটা সত্য আর কতটা মিথ্যা সে কথা আজও আমি বুঝে উঠতে পারি না। কেবলই মনে হয় যে যতটা বলি না কেন তবু অনেকটাই না বলা থেকে যায়। তোমরা জানো যে আমার জীবনের বহু অভিজ্ঞতা বহু জায়গায় হয়েছে, কিন্তু সেবার হুতুমপুরে যেমনটা হয়েছিল অমনটা আর কোথাও হয়নি। সেবার পথ চলতে চলতে বর্ধমানের কাছে সে গ্রামে উপস্থিত হয়েছিলাম। গ্রামের শুরুতেই তখন ছিল এক বিশাল জঙ্গল। সে জঙ্গলের জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে লাগলাম যে জঙ্গলটা থেকে বেরিয়ে সামনের দিকে গেলে গ্রামের মধ্যে গিয়ে আমি পড়ব, কিন্তু জঙ্গলটা পেরোতে যে রাত কাবার হয়ে যাবে সে কথা কিন্তু আমি তখনও ভাবতে পারিনি। আর ভাবতে পারিনি বলেই হয়তো এমন সময় এসে এই গ্রামের কাছে পড়েছি। একবার মনে করলাম যে জঙ্গলের শেষ প্রান্তে যে কয়েকটা বড় গাছ রয়েছে তার কোনো না কোনো একটার তলায় বসে গোটা রাতটা কাটিয়ে নিই। তারপরই মনে হলো এখানে বসে বসে শুধু রাত কাটানোর প্রয়োজন নেই। তাছাড়া কাল গোটা দিন কিচ্ছু খাইনি, আর সকালে সামান্য আহার করেছিলাম বটে, কিন্তু এখন বড্ড খিদে পেয়েছে। কিছু আহার না করতে পারলে আর দুটো পাই চলতে চাইছে না। হাঁটতে হাঁটতে প্রায় শেষ রাতের দিকে গ্রামের মধ্যে গিয়ে পড়লাম। সেখানে গিয়ে দেখলাম যে যেদিকে তাকাই সবার ঘরের দরজা বন্ধ। গ্রামের ভেতরে বেশ খানিকটা হেঁটে গেছি তখন এমন সময় অন্ধকারে গ্রামের পথে দেখতে পেলাম যে একটা ছায়া মূর্তি আমার দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম যে সে একটা মানুষ। অন্ধকারে গ্রামের পথে একটা হ্যারিকেনের আলো আর একটা লম্বা লাঠি নিয়ে সে হেঁটে যাচ্ছে। দূর থেকে সে আমায় দেখতে পেয়েছিল, তাই আমার দিকে এগিয়ে এসেছে। কাছে এসে সে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, এত রাতে এখানে? তখনও দুজনের ভেতরে একটু দূরত্ব ছিল। আমি ভাবলাম যে কাছে আসলে জবাব দেব, তাই আমি প্রথমে কিছু বললাম না। ততক্ষণে সে হাঁটতে হাঁটতে আরো কাছে এসে পড়েছে। আমিও তার দিকে এগিয়ে গেছি খানিকটা। এবার হ্যারিকেনের আলো এসে আমার উপর পড়ল। আমি এবার তাকে বললাম, আসলে আমি এক ভবঘুরে সাধক। এই জঙ্গল পেরিয়ে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল। প্রথমে বুঝতে পারিনি জঙ্গলটা এত বড়। আচ্ছা, এই গ্রামের নাম কি? বিধুচরণ আমার দিকে ততক্ষণে আরো খানিকটা এগিয়ে এসেছে। ততক্ষণে তাকে দেখা গেল পরনে একটা ধুতি, গায়ে জামার উপর জড়িয়ে রাখা একটা কালো রঙের চাদর, মাথার উপর চাপিয়ে রাখা হয়েছে একটা মাফলার। প্রথমে মাফলার মনে হলেও পরে বুঝতে পেরেছিলাম সেটা আসলে জড়িয়ে রাখা একটা উলের টুপি। গ্রামের দিকে এমন উলের টুপি দেখা গেলেও অতি সাধারণ চাষাভুষা মানুষরা কিন্তু এসব ব্যবহার করে না, অত আড়ম্বরও তাদের থাকে না। তাই সেটা বুঝতে পারলাম যে বিধুচরণ নেহাত কোনো চাষাভুষ্য লোক নয়। সে আমার কাছে এসে দাঁড়াতেই তার মুখে আবার ভালোভাবে দেখতে লাগলাম। তার মাথার চুল অর্ধেকের বেশি সাদা হয়ে এসেছে, সামনের পাটির দাঁতের মধ্যে একটা দাঁত নেই। সে হাসলে তাই বড় অদ্ভুতই লাগে, তবে মুখের রং একটু চাপার দিকে হলেও মুখশ্রী খুব একটা খারাপ না। সে একটু হেসে বলল, সাধু, কে জানে, হয়তো ঈশ্বর আপনাকে আমাদের এই গ্রামে পাঠিয়েছেন। বেশ বেশ, খুব ভালো হয়েছে। আমাদের এই গ্রামের নাম হলো হুতুমপুর। আপনাকে স্বাগত জানাই। ও, তার মানে পাশের গ্রামে আমি এই গ্রামের কথাই শুনেছিলাম, কিন্তু এই গ্রামে তো বেশ খানিকটা দূরে বলেছিল। সোজা পথে এলে গ্রাম একটু দূরেই পড়ে। আসলে একটা গ্রাম পেরিয়ে আসতে হয় কি না, আপনি আসলে জঙ্গলের রাস্তা দিয়ে এসেছেন, তাই একটু তাড়াতাড়ি এসে পড়েছেন। আগের গ্রামটা আপনি মাঝপথে ফেলে এসেছেন। এবার তার কথাই বুঝতে পারছিলাম আসলে কি হয়েছে।
এই কারণেই এই জঙ্গলের পথটা এত বেশি দীর্ঘ মনে হয়েছে। একটা গ্রামের টানা পথ আমি জঙ্গলের ভিতর দিয়ে এসে পড়েছি। খিদে তেষ্টায় কাইল হয়েই ছিলাম। এবার ভীষণ ঠান্ডা লাগতে শুরু করেছিল। জঙ্গলের মধ্যে চারপাশে গাছপালার জমে থাকার জন্য হাওয়াটা বোধহয় এসে লাগছিল না। এখন জঙ্গলের বাইরে আসতেই হাওয়াটা যেন হিমেল এক ধাক্কা দিচ্ছিল। তবুও সেই অবস্থাতেই কথা বলতে লাগলাম। ঠাকুরমশাই, এই শীতের রাতে এখানে দাঁড়িয়ে থাকার কোনো কারণ হয় না। আমার গরিবের কুঠির সামনেই, আপনি চাইলেই আমার কুঠিরে না হয় রাতটা আশ্রয় নিতে পারেন, তারপর না হয় দেখা যাবে। সত্যি বলতে আসলে ঠান্ডায় খুব কাবু হয়ে পড়েছি। একটু আশ্রয়ের প্রয়োজন ছিল। তুমি যদি নিজে থেকে না বলতে তাহলে আমি নিজেই তোমায় সে কথা বলতাম। আসলে এখন আমাদের এই হুতুমপুরে যে এক বিপদ চলছে তা তো নিশ্চয়ই আপনি জানেন। তবে ঠাকুরমশাই, আপনি এ সময় এখানে এসে পড়েছেন, এটা বড্ড ভালো হয়েছে। আমার মন বলছে যে আপনি আমাদের রক্ষা করতে পারবেন। শেষের কথাগুলো সে একটু ইতস্তত করেই বলছিল বোধহয়, যেন বলার সময়ও বারবার ভাবছিল বলবে কিনা। আমি তার কথার উত্তরে কিছু একটা বলতে যাব, ঠিক তার আগেই হঠাৎ করে অন্ধকার থেকে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। কেউ যেন অট্ট হাসি করে চারপাশের অন্ধকারটাকে আরো বাড়িয়ে তুলতে লাগলো। এই হাসির শব্দ শুনেই বিধু আমাকে বলে উঠল, ঠাকুরমশাই, এখন আর এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। আপনি আমার বাড়ির ভেতরে আসুন, কাছেই আমার বাড়ি। অবাক হয়ে লক্ষ্য করলুম যে বিধুচরণ গলাটা কেমন যেন কাঁপছে। একটু আগেও তার মুখে হাসি ছিল, সামান্য সময়ের মধ্যে সে কেমন যেন ভয় পেয়ে গেছে। তবে দেরি করলাম না। এখানে যে কোনো একটা গন্ডগোল রয়েছে বুঝতে পারছি না। তবে তার জন্য প্রথমে আমার এই শীতের রাতে একটা আশ্রয় প্রয়োজন। তাছাড়া পেটে কিছু একটা পড়লে শরীরের সমস্ত জোর ফিরে পাবো। তারপর তো সারা রাত পড়েই রইল সমস্ত কথা শোনার জন্য। বিধুচরণের সাথে হাঁটতে হাঁটতে আমি গিয়ে পৌঁছলাম তার বাড়ির কাছে। তার বাড়ির সামনে যেতে বুঝতে পারলাম যে এটা গরিবের কুটির কোনো নয়। আধো অন্ধকারে হলেও তার বাড়িটা যে বেশ বড় সেটা বুঝতে পারছিলাম। সেদিকে তাকিয়ে আমি বললাম, এই তুমি যে বললে এটা গরিবের কুটির, এ তো দেখছি বেশ বড় বাড়ি, অট্টালিকা বলা যায়। সেই হাসি থেমে গেছিল একবার হয়েই। বুঝলাম যে একটা রহস্য আছে, আর সেই রহস্যকে জানার আগ্রহ মনের ভেতরে বেড়ে উঠতে লাগলো। তাই ব্যাপার কি বোঝার চেষ্টা করতে লাগলাম। বিধু আমার কথা শুনে আগের মতোই সামান্য হেসে বলল, ওই একই হলো ঠাকুরমশাই, গরিবের কুটিরই তো হলো। এই দুনিয়ায় ঈশ্বরের আশীর্বাদে যেটুকু পেরেছি তাই সাজিয়ে গুছিয়ে সামান্য একটু। আপনি ভিতরে আসুন। এই রামচরণ, এ ঠাকুরমশাইয়ের জন্য একটু খাবারের ব্যবস্থা দেখো। বিধুচরণ হাঁটতে হাঁটতে দাওয়ার উপরে উঠে পড়েছিল, আর আমিও তখন উঠোন পেরিয়ে দাওয়ায় উঠতে যাব। ঘরের ভিতরে আলো জ্বলছে। একটা পা বাড়ির ভিতর উঠোনে রেখে অন্য পা দাওয়ার উপরে তুলতে যাচ্ছি, এমন সময় একটা কি যেন মনে হতে পিছনের দিকে তাকালাম। দেখতে পেলাম একটু আগে গ্রামের যে পথ শেষ করে আমি বাড়ির উঠোনে প্রবেশ করেছি, সেখানে একটা কালো ছায়া তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ করে পেছন থেকে বিধুচরণ ভয় পাওয়া গোড়ায় কথা ভেসে এলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই ওখানে দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি ভিতরে চলে আসুন। স্পষ্ট বুঝতে পারলাম যে বিশেষ কিছু একটা ব্যাপার আছে, যা নিয়ে বিধুচরণ ভীত। তাই ভয় পাওয়া গলায় কথা বলেছে। তাই আর অপেক্ষা করলাম না, তবে আবার পিছনে তাকিয়ে দেখতে চাইলাম, কিন্তু সেই ছায়া মূর্তিকে আর কোথাও দেখতে পেলাম না। ও, আসল কথাই তো বলা হয়নি। এমন একটা গল্পের নেশা পেয়ে বসেছিল যে ঘটনা পরম্পরা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এইভাবে বললে তো আর যাই হোক, আপনারা তো কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, তাই একটু আগের কথা বলে নিয়ে বেলা। আজ তারানাথ তান্ত্রিক, মানে আমাদের পরিচিত ঠাকুরমশাইয়ের জন্মদিন। কিন্তু এত বৃষ্টির ভিতর আসতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। এর ভিতরেই দেখি আমার বন্ধু কিশোরী সেন এসে বাড়ির দরজায় হাজির হয়েছে। বুঝলাম যে এবার আর আলস্য করা যাবে না। তবুও কিছুটা মজা করেই বন্ধুকে বললাম,
আজ কেন বলো তো? আজ না হয়ে যদি অন্য কোনো দিন হয় তাহলে কি সমস্যা হবে? কিশোরী দরজার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। বৃষ্টিটা থামার কোনো নাম গন্ধ নেই। আমার কথা শুনে সে বলল, আজ ওনার জন্মদিন, না গেলে হয় নাকি? তুমি তো জানোই, যেদিন আমাদের ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়ার থাকে সেদিন হঠাৎ করেই এমন বৃষ্টি শুরু হয়। আর এটা তো এভাবেই হয়ে আসছে। ঠাকুরমশাইয়ের সাথে বৃষ্টির যে কি সম্পর্ক রয়েছে তা কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আমিও জানি না বুঝলে, তবে আমার মনে হয় ঠাকুরমশাই নিজেও এ কথা জানেন না। কিশোরী আর কিছু বলল না। বাইরের বৃষ্টির দিকে তাকাতেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সামনের পথে অল্প জল জমতে শুরু করে দিয়েছে। আসলে আমাদের এই কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা এতটাই ভালো যে প্রায় ঘন্টা তিনেক একটানা এইভাবে বৃষ্টি হলে পথের অবস্থা যে কেমন হবে তা আমাদের জানতে আর বাকি নেই। আরো বেশ কিছুক্ষণ এইভাবে বৃষ্টি দেখার পর কিশোরী বলল, শুধু শুধু আর অপেক্ষা করে লাভ নেই বুঝলে, চলো আর ছাতা নিয়ে না হয় বর্ষা দিঘায় বেরিয়ে পড়া যাক। আহা, আমি তো সেটা তোমায় আগেই বলেছিলাম। ছাতা যখন নিয়ে এসেছো তাহলে বেরিয়ে পড়ি, শুধু শুধু অপেক্ষা করে লাভ নেই। কলকাতা শহরের পশ্চিম প্রান্তে একটা পরিত্যক্ত ভূতের বাড়ির সন্ধান বেশ কিছুদিন ধরেই হয়েছে। ব্যাপারটা শুনেছো? আসলে আমাদের মেসে একজন থাকে, তার এক চেনা আত্মীয় ওই দিকটায় যে ভূতের বাড়ি নিয়ে কথা হচ্ছে তার পাশেই নাকি তার বাড়ি। এই গোটা ব্যাপারটা ওই আমাদের জানালো। ও আচ্ছা, তুমি সেই বাড়িটার কথা বলছো যেখানে রাতের বেলা অন্ধকারে বেশ আলো জ্বলতে দেখা যায়? কারো চিৎকার আর কান্নাকাটির শব্দ ভেসে আসছে নাকি শোনা যাচ্ছে কয়েকবার, কিন্তু এসব সত্যি নাকি? শুধু শুধু কেউ মিথ্যা কথা বলতে যাবে কেন? আর মিথ্যা কথা বলেই বা কি লাভ হবে বলো তো? ভূতের বাড়ি বলে একটা বদনাম ছড়িয়ে দিলে তো ওই বাড়িটার কেউ ভাড়াই নেবে না, আর ওদিকটা কেউ যাবেও না। সে কথা ঠিক, তবে এসব ব্যাপারে তারানাথ হচ্ছে বেশ কিছু বলতে পারে। ব্যাপারটা কি শুনেছো? বলতে পারবো না, তবে মনে হয় শুনেছে। গোটা শহরের মানুষ যখন শুনতে শুরু করেছে তার ঠাকুর মশাইও নিশ্চয়ই শুনেছে। আর তার কাছে কম বেশি হলেও লোকজন তো আসে, তাদের মধ্যেই যদি কেউ বলে থাকে। এই কথা বলতে বলতেই আমরা পথে বেরিয়ে পড়লাম। বৃষ্টি একদম ধরে গেছে। পথের দোকান থেকে এক প্যাকেট পাশিংশ কিনে নিল কিশোরী। এমন বৃষ্টির মাঝে তেলে ভাজার দোকানটা সচরাচর বসে না, কিন্তু আজকে কেন জানি না ঘুমটি মতো দোকানটা বসছে দেখলাম। কিছু পেঁয়াজি আর ফুরুলি নিয়ে তারানাথের বাড়িতে গিয়ে হাজির হলাম। তারানাথ কিন্তু আমাদের দেখে আজ একটু অবাক হয়েছিল। ও আমাদের দেখে হাসি মুখেই বলল, একবার মনে হচ্ছিল যে তোমরা আর আসবে না, তারপরেই বুঝতে পারলাম মত পরিবর্তন হয়েছে, তোমরা বেরিয়ে পড়েছো। আমার গণনা ভুল হওয়ার নয় বুঝলে, গণনা করেই বুঝলাম যে আজ তোমরা আসছো। মনে হচ্ছে আজ শাসালো খদ্দের জুটেছিল আপনার। তা ভালো, জন্মদিনে একটু রোজগার বাড়াতো সামনের সময়ের ইতিবাচক কিছু ইঙ্গিত দেয়। ঈশ্বরীর চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। সত্যি তারানাথের বসার তক্তপোষের একপাশে সাদা কাগজে একটা বান্ডেল ছিল, তাই দেখেই সে ধারণা করে নিয়েছে। তারানাথ সামান্য হেসে বলল, হ্যাঁ, ওই একজন এসেছিল। এই যে যখন বৃষ্টি সামান্য ধরে এসেছে ঠিক তখনই সে এসে, আর তারপর একটা নতুন খবর পেয়েছি, শহরের একটা বাড়িতে নাকি বড়ই ভূতের উপদ্রব শুরু হয়েছে। তা তোমরা কিছু শুনেছো নাকি এই বিষয়ে? এ কথা শুনে আমরা এবার বুঝতে পারলাম যে নিজেরাই ভেবেছিলাম তার কাছে এসে ওই বাড়ির কথা জিজ্ঞাসা করব, কিন্তু তিনি আমাদের আসার আগেই সে বিষয়ে জেনে গেছেন। সেই বাড়ি নিয়েই আমাদের বলছেন দেখে একটু অবাক হয়ে বললাম, কি হয়েছে বলুন তো?
আগে পুরো ব্যাপারটা একটু শুনি। আর বলো না, তখন বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল। আর এমন সময় দেখি দরজার কাছে কে যেন এসে ধাক্কা দিচ্ছে। তো দরজা খুলতেই দেখি এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মনে হলো যেন ভীষণ ভয় পেয়ে রয়েছে। তারপরে কথা বলতেই জানা গেল শহরের ওই যে একটা পরিত্যক্ত বাড়িতে বড় ভূতের উপদ্রব শুরু হয়েছে, ওই বাড়িটা নাকি তাই। কিন্তু এখন এসব হচ্ছে বলে সে বাড়িতে তিনি ভাড়া দিতে পারছেন না। তিনি পড়েছেন এক বড় বিপদে। অথচ ওই বাড়ির রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু তাকেই করতে হয়, তাই পয়সারও দরকার। সে আমার কাছে এসেছিল, তবে এমন অবস্থায় তার সেখানে যাওয়া যায় না। বয়স হয়েছে, তাই বৃষ্টির জল মাথায় পড়লেই জ্বর আসে, তাই যেতে পারি। তা কাল সকালে আমি তাকে আসতে বলেছি, আর আজকের দিনের জন্য তাকে একটা বিধানও দিয়ে দিয়েছি। যদি সেই মতো কাজ করতে পারে তাহলে আশা করি আজ রাতে আর কোনো উপদ্রব হবে না। আপনি সে স্থান দেখলেন না, সেখানে গেলেন না, অথচ এভাবে বিধান দিয়ে দিলেন। এর আগেও আপনি এমন দিয়েছেন আমি জানি, কিন্তু সত্যি কি এটা কাজে দেয়? তোমাদের মনে যে এই নিয়ে কৌতূহল তৈরি হবে সেটা স্বাভাবিক। আসলে এমন ভাবে কিন্তু না দেখে না বুঝে কোনো কিছুর বিধান দেওয়া যায় না। তবে আমি যে বিধান দিয়েছি তা অতি সাধারণ কোনো স্থানে যদি অশুভ কোনো শক্তি থাকে তাহলে তাকে সামান্য সময় পর্যন্ত আটকে রাখার জন্যই এই বিধান। অর্থাৎ সে ওই বাড়ির মধ্যেই আটকে থাকবে, তার বাইরে এসে সে কাউকে ক্ষতি করতে পারবে না। কিংবা ধরো যদি বাইরে এসে সেই অপশক্তি থাকে তাহলে সেই ঘরের ভেতর আসতে পারবে না। সে এক রকমের বন্ধন বলতে পারো, তবে এই বন্ধন কিন্তু খুব বেশি সময় কাজ করবে না। একটা রাতের জন্য কাজ করলেই তো হলো। তাছাড়া আপনি তো কাল সকালেই নিজে যাবেন বলছেন। যাবো তো বলেছি, তবে সেই ওই স্থানের যা বর্ণনা দিয়েছে তাতে কিন্তু আমার মনে হচ্ছে যে খুব সহজে ওই অপশক্তি ওখান থেকে যাবে না। তার সম্পর্কে আমি যা ধারণা করেছি তাতে কিন্তু ব্যাপারটা সহজ নয়। ওই লোকটি যখন আমার বাড়িতে এসেছিল তখন তার পেছনে আমি একটা কালো ছায়া দেখতে পেয়েছিলাম। তবে সে চাইলেও আমার বাড়ির ভেতর পর্যন্ত আসতে পারেনি, বরং বাড়ির বাইরেই ছিল। তবে লোকটির বড় বিপদ রয়েছে। এমন কথা শুনে আমরা দুজন কেমন যেন অবাক হয়ে গেলাম। তারানাথ হঠাৎ করেই প্রসঙ্গ বদলে নিয়ে বলল, আরে শুধু শুধু এসব নিয়ে কথা বলে কোনো লাভ, আজ আর কিছু বলতে ইচ্ছে করছে না। ও কথা বললে কি করে হবে বলুন তো? আমরা যে আপনার কাছে গল্প শুনতে এসেছি। আচ্ছা, এই যে যে গৃহের কথা আপনি বলছেন, এমন কোনো বিপদে আপনি পড়েছিলেন যেখানে কোনো স্থান কিংবা কোনো গৃহে এমন কোনো অপশক্তি তার প্রভাব বিস্তার করেছিল? আমার কথায় তারানাথ বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, তোমরা বলছো বলে নয়, আসলে ওই লোকের সঙ্গে যখন কথা বলছিলাম তখন অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গিয়েছিল। বিধুচরণকে তোমরা চিনবে না, আসলে ওই একবার ছাড়া তার সাথে আমার কোনোদিন দেখা পর্যন্ত হয়নি। শুধু তাই নয়, অমন মানুষ কিন্তু আমি খুব কম দেখেছি আমার জীবনে। আমি মনে রাখার মতো মানুষ খুব কমই দেখেছি, বুঝলে? তবে তাদের মধ্যে সেও পড়ে। আমি তাকে আজও ভুলতে পারি না। তার সাথে দেখা হয়েছিল হঠাৎ করে, আর সেই হঠাৎ করে দেখা হওয়ার সাথে সাথেই তার জীবনের অদ্ভুত এক অধ্যায়ের সাথে আমি এমনভাবে জড়িয়ে গিয়েছিলাম যা বেশ অন্যরকম ছিল। ওভাবে বললে কিন্তু হবে না ঠাকুরমশাই। আপনি প্রথম থেকেই আমাদের বলুন। প্রথম থেকে না বললে আমরা সে ব্যাপারটা বুঝবই বা কি করে? তারানাথ হাত বাড়াতেই কিশোরী সে নির্দেশ বুঝতে পেরে সিগারেটের প্যাকেটটা বার করে সামনে রাখল। তারানাথ একটা সিগারেট মুখে তুলে নিয়ে বলল, তোমরা এভাবে প্রতিবার আমার জন্য সিগারেট নিয়ে আসো তা কিন্তু আমার ভালো লাগে না। তবে নেহাত তোমরা গুরুদক্ষিণা মনে করে দাও, তাই আমি গ্রহণ করি। বেশ একটা দেওয়া নেওয়ার ব্যাপারটাকে চাপা দেওয়ার সুন্দর একটা মাধ্যম হয়েছে। হ্যাঁ, আমি তোমাদের গল্প বলি আর তোমরা আমায় সেজন্য একটা করে সিগারেট খাও, কি তাই তো? হ্যাঁ। কিশোরী সামান্য হাসল, মুখে কিছু বলল না। অগত্যা আমি বললাম,
আপনি তো সহজে কাউকে মনে রাখেন না, তাহলে বিধুচরণকে মনে থাকলো কেন? আর তাছাড়া আসলে মনে রাখতে চাইলেও তো আপনি সবাইকে মনে রাখতে পারবেন না। এমন মানুষকে মনে রাখা সম্ভব নাকি? বিধুচরণকে মনে থাকার অন্য একটা কারণ ছিল। হুতুমপুর গ্রামের নাম তোমরা শুনেছ কিনা আমি জানি না। সেই হুতুমপুরে আমি একবার গিয়ে পড়েছিলাম একটা বিশেষ কারণে। আসলে সেখানে গিয়েছিলাম একটা সাধু সঙ্গের খোঁজে। শুনেছিলাম প্রথমপুর থেকে আগের গ্রামে এক সাধু এসে আস্তানা করেছে। শুধু তাই নয়, সেখানকার শ্মশানে নাকি 3 জন সাধু বেশ কিছুদিন ধরে রয়েছে। তা সে কথা শুনে সেখানে গিয়ে পৌঁছলাম, কিন্তু বিধিবাম তাদের দেখা পেলেও তাদের সাথে কথা আমার বলল না। সাধুদের সাথে দেখা হলো, কথা হলো, কিন্তু বুঝতে পারলাম যে আমি যেমন সাধু খুঁজি এরা তেমন নয়। সেখানে এক বেলার বেশি থাকতে পারিনি। জঙ্গলের মধ্যে যখন সেই সাধুদের আস্তানায় গিয়ে পড়লাম তখন প্রায় দুপুর হয়ে এসেছে। দেখি গাছের তলায় 3 জন সাধু বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলে চলেছে। তাদের 3 জনেরই খালি গা, নিচের দিকে লাল রঙের কাপড় জড়িয়ে রাখা আছে। আমায় দেখতে পেয়ে তারা 3 জনেই হাত তুলে কাছে ডাকলো। সামনে যেতেই একটা কটু গন্ধ পেলাম। বুঝতে পারলাম শ্মশানে আজ না হয় কাল মোড়া পোড়ানো হয়েছে। সেই মোড়া পোড়ার কটু গন্ধই ভেসে আসে। এই দিকে আরেকটু এগিয়ে যেতেই আরো একটা ব্যাপার দেখতে পেলাম। সেই 3 জন সাধুর সামনে একটা কলা পাতার উপর কি যেন রাখা রয়েছে। কি সেটা বুঝতে পেরে আমার গোটা শরীরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। শ্মশানের চিতাতে অর্ধেক করে আসা মানুষের মাংস কলা পাতার উপর রেখে 3 জনে বেশ নিশ্চিন্তে খেয়ে চলছে। তারপরেও কি আর সেখানে থাকতে পারি? সেখান থেকে বেরিয়ে পাশের গ্রামে চলে গেলাম। তারপরে এক রাত্রে গিয়ে পড়েছিলাম হুতুমপুরের কাছে। এই গ্রামের কথাই বলছিলাম তখন। তারপর যা হয় সেই কথাই বলি না হয় এবার। বিধুচরণ গ্রামে একটা বিপদ ছিল, তা তো শুরুতেই বুঝতে পেরেছিলাম। কি বিপদ সেটা আমি বুঝতে পারিনি। বিশেষ করে সেদিন রাতেই কিছুই বুঝতে পারিনি। বিধুচরণ আমাকে বিশেষ কিছু বলতে পারলো না। কি জানি, হয়তো তার তখনও আমার উপর পূর্ণ আস্থা হয়নি। গোটা ব্যাপারটা সামান্য বুঝতে পেরেছিলাম পরদিন সকালে, যখন বিধুচরণের সঙ্গে এই নিয়ে কথা হলো। সেই সময় দেখতে পেলাম যে বিধুচরণের বাড়িটা বেশ বড়, পাশাপাশি 3টে ঘর, পেছনের দিকে ছোট্ট একটা রান্নাঘরের মতো জায়গা। বাড়ির সামনের দিকে বাগান, বাড়ির পেছনে বেশ খানিকটা জমি রয়েছে। ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার কাছে এসে দেখি একটু পরেই বিধুচরণের কাছের লোক রামচরণ গরম দুধ নিয়ে এলো। বিধুচরণে অনেক পীড়াপিড়িতে গরম দুধ খেয়ে উঠোনে এসে বসলাম। শীতের সময় রোদ গায়ে এসে লাগলে বড় আরাম হয়। বসে বসে বিধুচরণকে বললাম, এই ব্যাপারটা কি বলতো বিধুচরণ? কাল রাতে এখানে আসার সময় গ্রামের পথে অন্ধকারে কারো হাসির শব্দ শুনতে পেলাম। আর তাছাড়া তোমার বাড়িতে এসেও যেন দেখতে পেলাম গ্রামের রাস্তায় একটা কালো ছায়া মধ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, তুমিও যেন তেমন কিছু একটা ভয় পেয়েছিলে। কাল রাতে কি হয়েছে একটু ব্যাপারটা বলতে পারবে? বিধুচরণ একটু ইতস্তত করে বলতে লাগলো। তারপর, ঠাকুরমশাই, আসলে এই আমাদের গ্রামের বাইরে জঙ্গলের দিকে একটা বাড়ি আছে। সেই বাড়িতেই দোষ লেগেছে। কি করে লাগলো তা আমি ঠিক বলতে পারবো না, তবে তারপর থেকে এমনটা হচ্ছে। দেখলেন না, রাতের অন্ধকারে গ্রামের লোকেরা সব তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আমরা এখন সন্ধ্যা নামলে খুব ভয় ভয়ে থাকি ঠাকুরমশাই। আমার মনে পড়ল যে কাল রাতে বিধুচরণ ছাড়া আর কাউকে পথে দেখতে পাইনি। আমি যখন এখানে এসেছি তখন শীতের সন্ধে খুব একটা বেশি নয়। তবুও এমন সময় সবাই এভাবে দরজা বন্ধ করে গোটা গ্রামকে শ্মশান করে দিয়েছিল যেন। কেন, সে কথাই এবার জানতে চাইলাম। তাই তো, ব্যাপারটা কি বলতো? আর এই জঙ্গলের কাছে যে বাড়িটার কথা বলছো, তার ইতিহাস কি? ইতিহাস একটা আছে ঠাকুরমশাই। আসলে ও বাড়ি ছিল নিত্যানন্দ নামের একজনের। নিত্যানন্দ মারা যাওয়ার পর তার বিধবা বউ ও বাড়িতে থাকতো। জায়গাটা আপনি দেখেননি, দেখলে বুঝতে পারতেন। ওই বাড়ির পাশ দিয়েই একটা ফাঁকা জায়গা শুরু হয়েছে, বেশ খানিকটা ফাঁকা জমি। আমাদের গ্রামেরই এক অর্থবান লোক জমিটা দখল করতে চাইল, অথচ ওই জমির উপর আইনগত অধিকার ছিল নিত্যানন্দবাবুর আর তার বউয়ের। সেই লোভী লোকটা তার কাছ থেকে জমিটা কিনে নিতে চাইল, কিন্তু কিছুতেই নিত্যানন্দর বউ তার জমি ছেড়ে দিতে রাজি হলো না। কিন্তু সবলের উপর দুর্বলের কি আর চলে?
একদিন অনেক রাতের দিকে গ্রামে হইচই শুনে বেরিয়ে এলাম বাইরে। দেখি গ্রামের শেষ জঙ্গলের কাছে ওই বাড়িটা আগুনে দাউ দাউ করে জ্বলছে। ঘর পোড়ার সাথে একটা মাংস পোড়ার গন্ধ। উফ, তেমন গন্ধ জীবনে আর কখনো পাইনি। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় বোধহয় নিত্যানন্দের বউ পুড়ে মরেছে। কিন্তু তারপরেও আরও দেখার বাকি ছিল। একটা জ্বলন্ত মূর্তি বাইরে বেরিয়ে আসে। উফ, কি বিভৎস সে দৃশ্য! তার গোটা শরীর আগুনে দাউ দাউ করে জ্বলছে। গোটা শরীরের কাপড় আগুনে পুড়ে গায়ে যেন লেপ্টে গেছে। জ্বলন্ত আগুন নিয়ে সে ছুটে এলো বাড়ির বাইরে। তারপর বাড়ির উঠানের কাছে ছিটকে পড়ল। সেখানে ছটফট করতে করতে শেষে মারা গেল। তারপর থেকে কি এমন কিছু শুরু হয়েছে তোমাদের গ্রামে? তারপরে কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল। যে লোকটার কথা বললাম সে ওই জায়গাটা দখল করে ফেলে। তারপরে সেখানে নিজে কিছু একটা করতে চেয়েছিল, কিন্তু কিছুই করতে পারেনি। যাই করে না কেন ওখানে তাই লণ্ডভণ্ড হয়ে যায়। যারা ওই স্থানে কাজ করতে আসে তারা কিছু না কিছু কারণে ভয় পেতে শুরু করে। একদিন সন্ধ্যাবেলা আমি ওখান থেকে ফিরে আসছিলাম। হঠাৎ করে মনে হলো যে ওই শূন্য জমিটায় ওই ঘরটা, যে ঘরটা পুড়ে ছারখার হয়ে গেছিল, সেখানে যেন একটা ঘর রয়েছে। আমি অবাক হলাম, কারণ এখানে এমন একটা ঘর তো থাকার কথা নয়। তাছাড়া আমি দিন কয়েকের জন্য গ্রাম থেকে বাইরে গিয়েছিলাম, ফিরতে ফিরতে তাই সন্ধে হয়ে এসেছিল। তাহলে কি এই দুদিনের মধ্যে ওখানে কেউ ঘর বানিয়ে ফেললো? যতটা শুনেছি এখানে কেউ কোনো কাজ করতে পারে না। তাই কতটা ভেবে একটু কৌতূহলী হয়ে ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখলাম ঘরের ভিতরে মৃদু হ্যারিকেনের হলদে আলো জ্বলছে। একদম কাছে গিয়ে কৌতূহলীভাবে দেখছি, হঠাৎ করে পিছন থেকে ঘাড়ের কাছে কেউ একটা চাপা গলায় বলল, কি চাই এখানে? কথাটা শুনে এতটা চমকে উঠেছিলাম যে আমি এক পা দুপা পিছনের দিকে সরে এসেছিলাম। অন্ধকারের মধ্যে একটা কালো ছায়ামূর্তি আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমায় ভয় পেতে দেখে সে খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, ভয় পেয়ে গেলি? আমায় দেখে ভয় পেয়ে গেলি? তোরা আমায় শেষ দেখেছিলি আগুনে পুড়তে থাকা অবস্থায়। আমি তো পুড়ে তারপর মরেই গেলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম, তাই ইতস্তত করে একটা প্রশ্ন করলাম, আসলে এখানে তো কোনো ঘর ছিল না, তাহলে কি নতুন করে কি এখানে কেউ? আর ছিল না কেন রে এখানে? এখানে তো ঘর ছিল। এখানে আমার ঘর ছিল। তোরা কি ভেবেছিলি? কি ভেবেছিলি আমায় পুড়িয়ে মারলেই কি আমি চলে যাব? যাব না। আমি আবার ফিরে এসেছি। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। গ্রামের কেউ তো আমার সঙ্গে ছিলি না। তাহলে তাহলে কেন আমি তোদের ছেড়ে দেব? সব কটাকে মেরে ফেলবো আমি, তোদের সব কটাকেই। এমন একটা কথা শুনে কিন্তু এবার সত্যিই আমি ভয় পেয়ে গেলাম। সে একদম আমার ঘরের কাছে এসে পড়েছে। হ্যারিকেনের হলুদ আলোটা তার মুখের কাছাকাছি এসে পড়েছে, আর সেই আলো এখন এসে পড়েছে বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছায়া মূর্তিটার দিকে। আর সেই আলোয় যে দৃশ্য আমি দেখলাম তা কখনো ভোলার নয়। আমি দেখতে পেলাম যে ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে, তার দিক থেকে কেমন যেন মাংস পোড়ার গন্ধ ভেসে আসছে। আর শুধু তাই নয়, তার সাথে তার শরীরে যেন স্পষ্ট আগুন জ্বলছে আমি দেখতে পেলাম। তার চাপা মেয়েলি গলায় খিলখিলে হাসি ভেসে আসছে তার দিক থেকে। আর সে যেন বলছে, কি রে, ভয় পেয়ে গেলি? বলেছিলাম না আমি আবার ফিরে আসবো। এখন আমি আবার ফিরে এসেছি। কাউকে ছাড়বো না, কাউকে না। চলে যা এখান থেকে। তোকে মারতে চাইলেই মারতে পারি, কিন্তু আজ থাক।
বিধুচরণ আমার দিকে তাকালো। দিনের আলোতেও তার চোখে আমি যেন ভয় দেখতে পেলাম। বললাম, আচ্ছা, তার মানে তারপর থেকে গ্রামে এমন অবস্থা শুরু হয়েছে। কিন্তু ওখানে গেলে কি সত্যি ওই ঘরটা আবার দেখতে পাওয়া যায়? আর ওই আগুনে পুড়ে মারা যাওয়ার সেই প্রেতাত্মা কি দেখা যায়? অন্ধকার নামলে ওদিকে আর কেউ যায় না, ভয়তে। মাঝে মাঝে ওদিক থেকে হাসি আর কান্নার শব্দ ভেসে আসে। কেউ আধার রাতে ওদিক পানে তাকালে দেখতে পায় জ্বলন্ত কেউ যেন আগুনে পুড়তে পুড়তে জঙ্গলের এপার থেকে ওপারে ছোটাছুটি করে বেড়াচ্ছে। এখন কেউ আর ভয়ে ওদিকে যায় না। তবুও রাতের অন্ধকার নামলে মাঝে মাঝে সে বেরিয়ে আসে। গ্রামের কিছু লোককে হত্যা করেছে ইতিমধ্যে, কিন্তু তার প্রতিহিংসা নেওয়ার ইচ্ছে এখনো যথেষ্ট স্পষ্ট, তা আমরা বেশ জানি। তার মানে আগের দিন রাত্রে যে ছায়া মূর্তিকে আপনি দেখতে পেয়েছিলেন, সেই ছায়া মূর্তিটা ওই মেয়ে মানুষ চলছিল? কিন্তু ঠাকুরমশাই, যদি এমনটাই হয় তাহলে রাতের অন্ধকারে বিধুচরণ কেন হ্যারিকেন হাতে বাইরে বেরিয়েছিল? তারানাথের মুখে সামান্য হাসি দেখা গেল। সে বলল, ঠিক এমন কথা আমি নিজেও ভেবেছিলাম। সে কথা বিধুচরণকে জিজ্ঞাসা করতেই বিধুচরণ বলল, ঠাকুরমশাই, আসলে আমি এই সমস্ত কিছু বিশ্বাস করি না, কিন্তু নিজের চোখে যখন ওই জ্বলন্ত মূর্তি দেখেছি আমি নিজে, তখন তো বিশ্বাস হয়। কিন্তু সে আমার কোনো ক্ষতি করেনি। আমাদের গ্রামের যে তিনজন ওই জমির জন্য নিত্যানন্দ ও তার মেয়ে মানুষের উপরে চড়াও হয়েছিল, তার পিছনে পড়েছিল, তারাই কিন্তু মারা গেছে। তাদের সবার মৃতদেহ কিন্তু ওই জমির আশেপাশেই পাওয়া গিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, জানেন, তাদের সারা শরীরে না ওই আগুনের গন্ধ ছিল। দেখো বিধুচরণ, তুমি যা করেছো তা কিন্তু ঠিক নয়। ওই অপশক্তি যে কোনো সময় তোমার উপর প্রভাব ফেলতে পারে, তোমার কোনো ক্ষতিও করতে পারে। কিন্তু তা সত্ত্বেও যখন করেনি মানে এই নয় যে কখনো করবেও না। আর তাছাড়া গোটা গ্রামের মানুষ তার জন্য ভয়ে ভয়ে রয়েছে। তার কোনো প্রতিকার করার চেষ্টা তোমরা করছো না কেন? হ্যাঁ, চেষ্টা করেছিলাম ঠাকুরমশাই। এক ওঝাকে ডেকে এনে করেছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আচ্ছা, প্রতিদিন রাত্রেই কি সে ছায়ামূর্তি বেরিয়ে আসে? হ্যাঁ, আসে ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আপনি কি ভাবছেন তা আমি জানি না, তবে তার সাথে লড়াই করার সাধ্য বা সামর্থ্য আমাদের কোনটাই কিন্তু নেই। তাই নিয়তির উপরেই আমরা সবকিছু ফেলে রেখেছি এখন। বিধুচরণ, এমন অনেক কিছুই আমিও এর আগে দেখেছি। তবে অপশক্তিকে আটকাবার একটা না একটা রাস্তা থাকে, আর সবচেয়ে বড় রাস্তা হলো এই অপশক্তির মুক্তি। তুমি যে অপঘাতে মৃত্যুর কথা বলছো, তার ফলে সৃষ্ট আত্মা ওখানে ঘুরে বেড়াচ্ছে। এই আত্মা যদি একবার মুক্তি পেয়ে যায়, তাহলে সে আর তোমাদের গ্রামের কারোর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তার জন্য তাকে একবার যদি দেখাতে পারো, আর আজ রাতে যদি গ্রামের পথে বেরোই, তাহলে তাকে দেখতে পাবো। এতক্ষণে বিধুচরণ কেমন যেন চমকে উঠল। না ঠাকুরমশাই, অমন কাজ ভুল করেও করবেন না। ও কিন্তু সহজ কিছু নয়। এর আগে 3 জনকে মেরেছে। আমরা তার কোনো ক্ষতি করতে পারিনি, তার কিছু করতে পারিনি। যদি আপনার কোনো ক্ষতি করে তখন? হেসে উঠলাম। দাওয়া ছেড়ে উঠোনের কাছে এসে দাঁড়ালাম। সকালের রোদ কেমন যেন তীব্র হতে শুরু করেছে। এখন আর সেই রোদ গায়ে মাখলে আরাম হয় না, কেমন যেন একটু তাপ লাগে সেখানে দাঁড়িয়ে গলা তুলে বললাম, বিধুচরণ, আমার উপর যতক্ষণ পর্যন্ত মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে, ততক্ষণ পর্যন্ত অতি সাধারণ কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া আমার দেহ বন্ধন করা থাকবে, তুমি চিন্তা করো না। কিন্তু এই গ্রামে এসে যখন এই বিপদের সামনে আমি পড়েছি, তখন এই গ্রামকে বিপদমুক্ত করতে আমি চেষ্টা করব। বিধুচরণ বোধহয় আমার কথা একটু স্বস্তি পেয়েছিল। তার মুখে একটা ভরসার আলো দেখা গেল। তবু একবার বলল, সাবধান ঠাকুরমশাই, সে কিন্তু অনেক অতৃপ্তি নিয়ে মরেছে। সেদিন রাতেই বিধুচরণের অনেক আপত্তি সত্ত্বেও আমি গ্রামের পথে নামলাম। একেতে এই শীতের রাত,
তার উপর 4-5 জনশূন্য। দিনের বেলা একবার বিধুচরণের সাথে গিয়ে সেই জায়গাটায় দেখে এসেছিলাম। গোটা জায়গা পরিষ্কার ছিল, তবে সেখানে যে একটা পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ ছিল সেটুকু বোঝা গেল। রাতের বেলা বাইরে বেরোতে কিন্তু বুঝতে পারলাম আশেপাশে হাওয়ার সাথে মিশে কারা যেন ফিস করে কথা বলছে। সেই কথা শোনা যায় না, সেই কথার অর্থও কিছু বোঝা যায় না, কিন্তু শুধু এটুকু বোঝা যায় যে একটা চাপা মেয়েলি গোলায় কেউ যেন হাসছে। আমি আবার এদিক ওদিক ঘুরে তাকাচ্ছি, স্পষ্ট বুঝতে পারছিলাম আজ রাতে কিছু একটা ঘটবে। হাঁটতে গিয়ে পড়লাম গ্রামের শেষের দিকে সেই জঙ্গলের কাছে পরিত্যক্ত ভাঙা বাড়িটার জমির সামনে। অন্ধকারে কিন্তু কোনো বাড়িকে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম না। আমি কিন্তু আশা করেছিলাম বিধুচরণ যেমন একটা বাড়ি দেখতে পেয়েছিল, আমিও তেমন একটা বাড়ি দেখতে পাবো, কিন্তু তেমন কিছু হলো না। আর ওখানে একটু এগিয়ে আসতেই কিন্তু এবার হাসির শব্দটা আমি প্রথমবার শুনতে পেলাম। একটি মেয়েলি গলায় কেউ যেন বলে চলেছে আর হাসতে হাসতে বলছে, এসেছিস? এত সাহস হয়েছে যে আমার বাড়ির এখানে আসবি? সাধক? কামনা নিয়ে কেউ সাধক হয়? তোর মনেতে যে চাওয়া পাওয়ার হিসেব চলে রে। তুই ভণ্ড না, কিন্তু কিন্তু এক প্রকৃত সাধক নস। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি কিন্তু এদিক ওদিক তাকিয়ে অন্ধকারে কাউকে দেখতে পেলাম না, তবে অন্ধকারের মধ্যে অনুভব করতে পারলাম আশেপাশে কেউ একটা এসে দাঁড়িয়েছে। যে এসেছে সে যে এক মৃত মানুষ এই কথাও বুঝতে পারলাম। একটা গন্ধ নাকে এসে লাগলো, যেই গন্ধটা আমি পেয়েছিলাম একদিন আগে ওই শ্মশানের কাছে, যেখানে 3 জন সাধু বসে মানুষের পোড়া মাংস খাচ্ছিল সেখানে। আর ঠিক তখনই দেখতে পেলাম যে একটা হারিকেন জ্বলছে। একটা ছোট্ট কুড়ে ঘর মতো রয়েছে তার সামনে। হারিকেনের পাশে রয়েছে এক ছায়ামূর্তি। সাথে সাথে বিধুচরণের বলা সেই কথাগুলো মনে পড়ে গেল। বাতাসে সেই হাসির শব্দটা এখন চাপা স্বরে ভেসে আসতে লাগলো। আর শুধু তাই নয়, ভেসে আসা হাসির শব্দের সাথে সাথে কান্নার শব্দ মাঝে মাঝে ভেসে আসতে শুরু করেছিল। আমি বুঝতে পারলাম কিছু একটা অন্তত করা প্রয়োজন। এই নারী অপঘাতে মৃত, তাই যদি তার সাথে কোনোভাবে সংযোগ স্থাপন করা যায়, তার মুক্তির ব্যবস্থা করা না যায়, তাহলে এই গোটা গ্রামের মানুষ বিপদ থেকে মুক্তি পাবে না। এই গ্রামের মানুষদের বিপদ থেকে মুক্তি করার জন্য আমায় কিছু করতে হবেই। তাই এসব ভেবে নিয়ে বললাম, কে তুমি? আর এখানে তুমি কি করতে এসেছো? কেন শুধু শুধু গ্রামের সাধারণ মানুষগুলোকে ভয় দেখাচ্ছ? আবার সেই হাসির শব্দ সাথে সাথে মেয়েলি গলায় শুনতে পেলাম। আমি আমি কাউকে ভয় দেখাই না। ওরা ওরা আমায় দেখলেই ভয় পায়। আমি ওদের ভয় দেখাতে যাব কেন? ওদের কথা আমি ভাবি না। আমি যা করার জন্য এসেছিলাম তা করা হয়ে গেছে। তাহলে তুমি এখনো এখানে রয়েছো কেন? তোমার জন্য গ্রামের মানুষগুলো ভয়ে রাতের বেলা বাড়ির বাইরে থেকে বেরোতে আসতে পারছে না। তুমি তো কাল রাতে আমাদের পিছু নিয়ে বিধুচরণের বাড়ি পর্যন্ত গিয়েছিলে, তাই না? গিয়েছিলাম। আমি এই গ্রামে কেউ অন্যায় করলে আর কোনো অন্যায় দেখলে আমি নিজের হাতে তাকে শাস্তি দিই। রাতের অন্ধকারে অন্যায় বেশি হয়, তাই তাই রাতের অন্ধকারে কেউ যাতে কোনো অন্যায় করতে না পারে, তাই আমি বাইরে থাকি। এই গ্রামের মানুষদের আমি বিপদে ফেলছি না, বরং গ্রামের মানুষজনকে আমি বাঁচাচ্ছি। এবার আর গলার স্বর শুধু নয়, তার সাথে যেন গর্জনও ভেসে আসতে লাগলো। বুঝতে পারছিলাম তার গলার স্বর আস্তে আস্তে কর্কশ হয়ে যাচ্ছে। তুই চলে যা এখান থেকে, চলে যা। তোর কোনো ক্ষতি আমি করতে চাই না। আমি জানি যে তুই ওদের মতো নোস, কিন্তু তুই কেন তাহলে এই সব কিছুর মধ্যে আসছিস বলতো? চলে যা। দেখো, তোমার সাথে যা হয়েছে তা আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে এখন তুমি যা করছো সেটা অন্যায়। গ্রামের মানুষদের এভাবে তুমি কিছুতেই ভয় দেখাতে পারো না। অন্তত আমি তোমায় তা করতে দেব না। সেই হাসির শব্দ, তার সাথে সাথেই আমার চোখের সামনে সেই ছোট্ট কুড়ে ঘর যেন দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো।
আর তার সাথে সাথে দেখতে পেলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়ামূর্তি। তার গোটা শরীর জ্বলন্ত আগুনে পুড়তে শুরু করেছে। সেভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে সে চিৎকার করে বলতে লাগলো, আমি এখান থেকে যাব না, যাব না। আমি এখন এখান থেকে কোনোভাবেই যাব না। আমি এখানেই থাকবো। এই গ্রামের মানুষদের কারোর কোনো ক্ষতি হতে দেব না আমি। এবার বুঝতে পারছিলাম যে বিধুচরণ কেন বলেছিল সে তা কারো কোনো ক্ষতি করছে না, কিন্তু এভাবে চলতে পারে না। কিছু একটা বলতে যাব, এমন সময় পিছন থেকে গলার স্বর শুনতে পেলাম। এই যে বিধুচরণের কণ্ঠ। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি আপনি ওকে চলে যেতে বলুন। তুইও এসছিস তবে? আমার সঙ্গে শত্রুতা করবি? এত সাহস তোদের? আমি ভাবতেই পারিনি যে বিধুচরণ আমার পিছু পিছু এখানে চলে আসবে। আমার দেহ বন্ধন করা রয়েছে, তাছাড়া আমার মাথার উপর রয়েছে মধুসুন্দরীর দেবীর আশীর্বাদ। তাই ওই অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারছে না। কিন্তু বিধুচরণ এসে দাঁড়াতেই তার রূপ যেন বদলে গেল। তার গোটা জ্বলন্ত শরীরটা যেন আস্তে আস্তে বড় খানিকটা আরো সেভাবে সে হাওয়ায় ভেসে এগিয়ে গেল। আমি চিৎকার করে বললাম, বিধুচরণ, তুমি এখানে এসেছো কেন? এখানে এসেছো কেন? তুমি জানো না তোমার? ঠাকুরমশাই, 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 আমাকে বাঁচান। ঠাকুরমশাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ঠাকুরমশাই। ততক্ষণে সেই ছায়া মুহূর্তের ভিতরে বিধুচরণের একদম সামনে গিয়ে দাঁড়িয়েছে। স্পষ্ট বুঝতে পারছি সে বিধুচরণ আর আমার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। একটা জ্বলন্ত মূর্তি আর তার চাপা হাসির শব্দে চারপাশটা ভরে উঠেছে। মাংস পোড়া গন্ধের সাথে সাথে একটু একটু করে গন্ধ যেন চারপাশের বাতাসটাকে ভরিয়ে তুলেছে। শুধু তাই নয়, এর সাথে আর একটা ব্যাপারও বুঝতে পারলাম যে বিধুচরণের গলার স্বর কেমন যেন জড়িয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় সে যে কি বলে চলেছে বুঝতে পারছিলাম না। সে এক পা করে পেছনের দিকে সরতে শুরু করেছে। সেই ফাঁকা জমিটার সামনেই গ্রামের রাস্তা। যদিও গ্রামটা এখানে শেষ হয়ে এসে তার উল্টো দিকে একটা ছোট্ট ডোবার মতো রয়েছে, সেদিকেই নিয়ে যাচ্ছে ওই অতৃপ্ত নারী রশির। বুঝতে পারলাম বিধুচরণের পরনে আগের মতোই কালো চাদর, তার হাতে একটা লাঠি আর অন্য হাতে হারিকেন। এই অবস্থায় আমি বলে উঠলাম, তুমি ওর কোনো ক্ষতি করো না, তুমি ওর কোনো ক্ষতি করবে না, কিন্তু বলে দিচ্ছি। আমায় তোরা এখান থেকে তাড়াতে এসছিস? মনে আছে সেই ওজাকে নিয়ে এসেছিলি? তারপর তার কি অবস্থা আমি করেছিলাম। আমি তোদের কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু তোরা আমায় বাধ্য করলি। বিধুচরণের চিৎকার শুনতে পেলাম, আর তার সাথে সাথে দেখতে পেলাম যে বিধুচরণের কালো চাদরে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। বিধুচরণ ভয়ার্ত গলায় চিৎকার করে উঠল, ঠাকুরমশাই, আমাকে বাঁচান। আমাকে ওই পিশাচিনি মেরে ফেলবে। ঠাকুরমশাই, আমাকে বাঁচান। ঠাকুরমশাই, আমাকে বাঁচান। মুহূর্তের জন্য আমি কেমন যেন স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এই অপশক্তি তো এর আগেও অনেককেই আগুনে পুড়িয়ে মেরেছে। তাহলে কি সে এবার বিধুচরণকেও আগুনে পুড়িয়ে মারতে চাইছে? সামান্য মুহূর্তের জন্য বিহ্বল হয়ে গেলাম। তারপরে ডোবাটার কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি বললাম, বিধুচরণ, বাঁচার একটাই উপায় আছে, তাড়াতাড়ি গিয়ে ওই ডোবার জলে ঝাঁপিয়ে পড়ো। বিধুচরণের চিৎকারের সঙ্গে মিলি গলায় হাসির শব্দ আর চোখের সামনে চলতে থাকা দুটো শরীর দেখে কেমন যেন হতবাক হয়ে গিয়েছিলাম। বিধুচরণের চাদরে আগুন লেগেছিল মাত্র, তার গোটা শরীর তখনও জ্বলতে শুরু করেনি। তবে আমার মনে হচ্ছিল যে দুটো শরীরই জ্বলছে। বিধুচরণ আমার কথা শুনে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ডোবার জলে ঝাঁপিয়ে পড়ার শব্দের সাথে সাথেই সেই মেয়েলি গলায় চিৎকার করে সে বলল, না, কাউকে ছাড়বো না, কাউকে না। আমি বুঝতে পারলাম যে আর সময় নষ্ট করে লাভ নেই। মাটি থেকে খানিকটা ধুলো তুলে নিয়ে গোপন একটা মন্ত্র উচ্চারণ করতেই তার সেই মুহূর্তের দিকে ছুঁড়ে ফেললাম। একটু পরেই একটা প্রবল চিৎকারের সাথে সাথে সে বলল, তুই চলে যা, তোর কোনো ক্ষতি আমি করতে চাই না। গ্রাম তোর নয়, তুই এইসবের মাঝে আসিস না। এই গ্রাম আমার নাও হতে পারে, কিন্তু এই গোটা গ্রামের মানুষগুলোর কোনো বিপদ আমি হতে দিতে পারি না। তন্ত্র শক্তি আসলে মানুষের হিতের জন্যই, তাই একজন সাধু হয়ে আমি কোনো মানুষকে এভাবে বিপদে ছেড়ে ফেলে যেতে পারি না। বিধুচরণ ততক্ষণে জলে লাফিয়ে পড়ে বোধহয় একটু সামলে নিয়েছে নিজেকে। বিধুচরণ জল থেকে চিৎকার করে বলল, ঠাকুরমশাই,
ঠাকুরমশাই আসলে ওভাবে হবে না। আসলে ওই গৃহের প্রতি ওর বড় আসক্তি ছিল, আর আর তাই ওই স্থান সহজে ছেড়ে যাবে না। বেশ, এভাবে তো তুমি এখানে থাকতে পারবে না। শুধু শুধু তোমার মুক্তির পথে একটা অন্তরায় সৃষ্টি হবে। তার চেয়ে বরং তুমি এ স্থান ছেড়ে চলে যাও, আমি তোমার মুক্তির ব্যবস্থা করব। এই যে স্থানে রয়েছো, এখানে যে কুটির ছিল, সেই কুটির আবার নতুন করে তৈরি করে দেওয়া হবে। আমি তোমায় কথা দিচ্ছি, সেই কুটিরে কেউ বসবাস করবে না, কিন্তু তুমি আর এখানে থাকবে না। শুধু শুধু গ্রামের মানুষরা আর ভয় দেখিও না। গোপন মন্ত্র উচ্চারণের সাথে সাথে ধুলোয় ছুড়ে দেওয়ার পর সেখানে একটা ধাতুস্থ হয়েছিল এমনিতেই। এখন আমার কথা শুনে সে যেন খানিকটা সময় নিল, তারপর আগের মতোই কর্কশ গলায় সে বলল, বেশ, তুই যখন বলছিস তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এই স্থানে আমার একটা কুটির তৈরি করে দিতে হবে, আর এই স্থানেই আমার আত্মার সদ্গতির ব্যবস্থা করতে হবে। আমার পুড়ে যাওয়ার মৃতদেহটাকে ওরা কোনো রকমে গ্রামের শ্মশানে পুড়িয়েছিল, তাই তাই আমি এখান থেকে যেতে পারিনি। আমি আর কারোর কোনো ক্ষতি করব না, আমি আমি কথা দিচ্ছি। কিন্তু আর যেন আমার মতো কাউকে মরতে না হয়। আমি তো এই গ্রামে থাকবো না চিরকাল, বিধুচরণ এখানেই থাকবে, সেই ব্যাপারটা দেখবে। তবে এখান থেকে চলে যাওয়ার আগে তোমার মুক্তির ব্যাপারে যা যা করণীয় তার সবটাই আমি করব। বিধুচরণ তখন জল থেকে উঠে এসেছিল। সেই মূর্তির গায়ে জ্বলতে থাকা আগুন ততক্ষণে নিভে এসেছে। হঠাৎ করেই চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গিয়ে দেখতে পেলাম সেই কুড়ে ঘরটাও আর সেখানে নেই। গোটা জায়গাটা পরিষ্কার। শীতল ঠান্ডা হাওয়া যেন আরো গায়ে এসে লাগতে শুরু করলো। হাওয়ায় ভাসতে ভাসতে মেয়েলি গলায় কথা বলে ভেসে উঠল। এখন কিন্তু আর আগের মতো নয়, যেন অতি সাধারণভাবে কেউ বলছে। মনে রাখিস, এরপর যদি গ্রামে এমন আর কিচ্ছু হয় তাহলে তাহলে কিন্তু আমি আবার ফিরে আসব, আবার। এমন ঘটনার সাথে সাথেই সেই স্থানে যেন একটা ধুলোর ঝড়। সেই ধুলোর ঝড় আমার চোখের সামনে ধীরে ধীরে বড় হতে হতে জঙ্গলের কোথাও যেন একটা অদৃশ্য হয়ে গেল। বিধুচরণ ততক্ষণ ডোবা থেকে উঠে এসেছে। সে এবার বলতে লাগলো, ঠাকুরমশাই আসলে এইভাবে যে ব্যাপারটা শেষ হবে তা আমি ভাবতেই পারিনি। আর সত্যি বলতে কি, আপনি যে ওকে এভাবে তাড়াতে পারবেন না সেটাও আমরা ভাবতে পারিনি কেউ। তবে ঠাকুরমশাই, আপনি তো প্রথমেই আপনার ওই তন্ত্র শক্তি প্রয়োগ করে ওকে এখান থেকে তাড়িয়ে দিতে পারতেন, তাহলে সেটা করলেন না কেন? তন্ত্রশক্তি সর্বদা সঠিক পথে কাজে লাগানো প্রয়োজন। আমি চাইলেই তাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু তাতে কিছু লাভ হতো না। সে মুক্তি পেত না, কারণ তার মানেই অতৃপ্ত থেকে যেত। তার বদলে তার মনের ইচ্ছা পূরণ করে তার মুক্তি ঘটালাম। এতে গ্রামের মানুষদের জন্য যেমন ভালো হবে, তেমন ভালো হবে তার জন্য। সেই স্থানে তার জন্য কুটির তৈরি করা হয়েছিল? কুটির সত্যিই তৈরি হয়েছিল কিনা তা আমি জানি না, তবে বিধুচরণ বলেছিল যে সমস্ত ব্যবস্থাটাই সে দেখবে। গ্রামে তার প্রতিপত্তিও নেহাত কম ছিল না। তার বেশ জমিজমা ছিল। সেই জমিজমা সে নিজে চাষ করত না, অন্য লোককে দিয়ে চাষ করাতো। বেশ কিছু অর্থ তার ছিল। পরদিন থেকেই সেখানে কুটিরের কাজ শুরু করবে বলেছিল, এবং আত্মার সদ্গতির জন্য যা যা করতে হয় সেই গ্রামে পুরোহিতকে দিয়ে সেটাও করাবে বলেছিল। এমন কথা সে আমায় দিয়েছিল বটে। তবে আমার কেন জানি না সেখানে থাকতে আর ইচ্ছে হয়নি, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে এসেছিলাম। একটানা কথা বলে তারানাথ থামলেন, আর তিনি থামতেই কিশোরী বলে উঠল, তাহলে আপনার কি মনে হয় ঠাকুরমশাই, এই কলকাতায় যে ভুতুরে বাড়ির কথা জানা গেছে, মানে যে লোকটা আপনার কাছে এসেছিল, তার বাড়িতেও কি এমন কিছুই ঘটছে? আগামীকাল সে বাড়িতে যাচ্ছি, তোমরাও চলো, দেখেই আসা যাক যে কি ঘটেছে সেখানে। বৃষ্টিটা অনেকক্ষণ আগেই কমে এসেছিল, তাই আর অপেক্ষা করলাম না, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। পথে নেমে হাঁটতে হাঁটতে কিশোরী একসময় বলল, সবই বুঝলাম, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না।
ঠাকুরমশাই যখন প্রথমেই জানতেন যে সে তাদেরকেই খুন করছে যারা অন্যায় করেছে, তবে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কি দরকার ছিল? ঠাকুরমশাই কি শুধু তার মুক্তির জন্যই কাজটা করেছিলেন? আমি অমন প্রশ্নের জবাবে কি বলবো তা ভেবে উঠতে পারলাম না। কিশোরীর দিকে তাকাতে গিয়ে রাস্তায় জমে থাকা জলে পা দিয়ে একটু অপ্রতিভ হয়ে পড়লাম। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার আশা করতেই পারি আমরা। ধন্যবাদ।